প্রধান উপদেষ্টার সঙ্গে অন্য দলগুলোর বৈঠক কিছুক্ষণ পর শুধু নির্বাচন দেওয়ার জন্য দায়িত্ব নেননি ডক্টর ইউনূস, আছে অনেক ম্যান্ডেট বললেন প্রেস সচিব। বিএনপি আন্দোলন শুরু করলে সরকার ক্ষমতায় টিকতে পারবে না, হুঁশিয়ারি বিএনপি নেতাদের। অন্তর্বর্তী সরকারের দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার পক্ষে নয় জামায়াত। কোনো দল নয়, গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারে দুই ছাত্র উপদেষ্টা। চট্টগ্রামে পথসভায় হাসনাত। জুলাইয়ের শক্তিকে নিয়ে সব ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা। জুলাই গণহত্যার প্রথম কোনো মামলার বিচার প্রক্রিয়া শুরু। চাংখারপুলে 6 হত্যাকাণ্ডে সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ 8 জনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল। এবং কোরবানির পশুর চামড়ার দাম বাড়ালো সরকার। ঢাকায় গরুর চামড়ার সর্বনিম্ন মূল্য 1350, ঢাকার বাইরে 1100 টাকা নির্ধারণ। রফতানিতে বিধিনিষেধ প্রত্যাহার। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার সঙ্গে আজও বৈঠকে অংশ নেবে বিভিন্ন রাজনৈতিক দল। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেল 5টায় প্রথম ধাপে বৈঠকে বসবেন এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ, সিপিবির মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদ নেতা খালিকুজ্জামান ভূঁইয়া, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু, জাতীয় গণফ্রন্টের টিপু বিশ্বাস, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু এবং জেএসডির শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। এরপর দ্বিতীয় ধাপে সন্ধ্যা 6টায় প্রধান উপদেষ্টার জন্য বৈঠক করবেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ বেশ কয়েকটি ইসলামী দলের নেতা, যাদের মধ্যে রয়েছেন মাওলানা সাদিকুর রহমান, রেজাউল করিম, মামুনুল হক, আহমেদ আব্দুল কাদের, আজিজুল হক ইসলামাবাদী, মঞ্জুরুল ইসলাম আফেন্দি, মুসা বিন ইজহার, মুফতি শাখাওয়াত হোসাইন রাজি। এই মুহূর্তে যমুনার সামনে আছেন সহকর্মী নাজমুস সালেহী, সরাসরি যাচ্ছি তার কাছে। এখন পর্যন্ত আজকের বিকেল 5টার প্রথম ধাপে যেই সংলাপটি হওয়ার কথা এবং যে সমস্ত রাজনৈতিক দল তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং যেই নেতারা এতে অংশগ্রহণ করবে তার বিস্তারিত আপনারা শুনছিলেন নিউজে। এখন পর্যন্ত কেউ এসে এখানে উপস্থিত হয়নি। 5টা থেকে যদিও সংলাপ শুরু হওয়ার কথা রয়েছে, তবে এখনও কোনো দলের নেতা কিন্তু এখানে এসে উপস্থিত হয়নি। সুতরাং মনে করা হচ্ছে যে হয়তো কিছুক্ষণের মধ্যেই এখানে এসে তারা উপস্থিত হবেন, কারণ এখন এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা এবং পুরো যমুনা ভবনকে কেন্দ্র করে যে ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর যে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত এবং যে ধরনের পদক্ষেপ, তাতে মনে হচ্ছে যে হয়তো একটু পরেই তারা প্রবেশ করবেন ভিতরে এবং অনেকেই এখানে রওনা দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। প্রথম ধাপে যে দলের বলাচলে প্রচলিত যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিশেষ করে বাম ঘরানার, তার সবাই থাকছে। তারা হচ্ছে মোট 8টি দল, সব কিছু মিলিয়ে এই সমস্ত দলে যারা থাকবেন, বর্ষিয়ার নেতা এবং দলগুলো থেকে যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিরা আসলে অংশগ্রহণ করবে সংলাপে, তারা প্রথম ধাপে তারা হচ্ছেন কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ, বীর বিক্রম, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জুনায়েদ সাকি, হাসনাত কাইয়ুম, মুজিবুর রহমান মঞ্জু, এবি পার্টির মুজাহিদুল ইসলাম সেলিম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির খালিকুজ্জামান ভূঁইয়া, টিপু বিশ্বাস, শেখ রফিকুল ইসলাম বাবলু, আছেন শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। এবং দ্বিতীয় ধাপে বিশেষ করে ইসলামিক দলগুলোর পক্ষ থেকে আসলে তাদের যে সমবনা জোট রয়েছে বা ইসলামিক দলগুলোর যে সমবনা দলগুলো রয়েছে, তারা আসলে অংশগ্রহণ করবেন। এখানে আছেন মাওলানা সাজিদুর রহমান, মাওলানা রেজাউল করিম, হেফাজত ইসলামের অন্যতম নেতা এবং যিনি খেলাফত মজলিসের নেতা মাওলানা মামুনুল হক, মাওলানা আহমেদ আব্দুল কাদের, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, নুরুল হক নূর, ভিপি নূর যিনি আসলে হিসেবে পরিচিত, যার দল গণ অধিকার পরিষদ, মাওলানা মুসা বিন ইজহার এবং মুফতি মাওলানা শাখাওয়াত হোসাইন রাজি। মূলত যেই প্রেক্ষাপটটি তৈরি হয়েছিল, যেই রাজনৈতিক অনিশ্চয়তা চলছিল, ধোঁয়াশা, প্রধান উপদেষ্টার গুঞ্জনও চলছিল তিনি পদত্যাগ করতে পারেন, বড় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আসলে অভিযোগ করা হচ্ছিল যে সরকার আসলে কি করতে চায় এবং সরকার যা কিছু করছেন তা আসলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে সরকার সেই সিদ্ধান্তগুলো নিচ্ছে না, বা রাজনৈতিক দলগুলোকে সরকার অন্ধকারে রেখে সরকার তার নিজের মতো করে পরিচালনা করছেন, যে কারণে বিভিন্ন ধরনের যে সংকট আসলে রাজপথে এবং রাজনৈতিকভাবে
রাজনৈতিকভাবে সেগুলো সরকারকে মোকাবেলা করতে হয়েছে, এটা রাজনৈতিক বিশ্লেষকরা বলে থাকেন। এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এই ধরনের অভিযোগ, সেই অভিযোগকে দূর করে সহাবস্থানের মাধ্যমে শান্তিপূর্ণভাবে অন্তর্বর্তী সরকার যাতে তার দায়িত্ব পালন করতে পারে, সেই সহযোগিতায় আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল বিএনপি, জামাত এবং এনসিপির কাছে চেয়েছেন। আজকেও এই 8টি রাজনৈতিক দলের কথাগুলো তিনি শুনবেন এবং তাদের কাছে আসলে সহযোগিতায় মূলত চাইবেন এবং দলগুলো তাদের সেই দাবি তারা আসলে জানাবেন। এই ছিল আমার কাছে যমুনার সামনে থেকে সর্বশেষ। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী নাজমুস সালেহী। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার অন্যান্য তত্ত্বাবধায়ক সরকারের মতো নয় যে শুধু নির্বাচন দিয়ে চলে যাবে, বরং অন্য সরকারের চেয়ে বেশি ম্যান্ডেট আছে ডক্টর ইউনূস সরকারের। রাজধানীতে এক অনুষ্ঠানে মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আরও জানান, বিদেশিদের হাতে ছেড়ে দেয়া হচ্ছে না চট্টগ্রাম বন্দর, শেয়ার বাজারকে বিশ্বমানের গড়ে তুলতে সংস্কার করা হবে বলেও জানান তিনি। রোববার সকালে রাজধানীর পল্টনে পুঁজিবাজার নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম আয়োজন করে CMJF টকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্যে পুঁজিবাজার, চট্টগ্রাম বন্দর এবং অর্থনৈতিক নানা বিষয় তুলে ধরেন প্রেস সেক্রেটারি। চট্টগ্রাম বন্দর কারো হাতে তুলে দেয়া হচ্ছে না জানিয়ে শফিকুল আলম বলেন, বিশ্বের বড় বড় কোম্পানি বন্দর ব্যবহার করার পাশাপাশি সক্ষমতা বাড়াতে কাজ করছে বর্তমান সরকার। পুঁজিবাজারকে সচল করতে কোনো জোড়াতালি দিয়ে কাজ না করে টেকসই করতে কাজ করছে বলেও জানান তিনি। চিটাগং পোর্টটাকে আমরা চাচ্ছি যাতে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বড় কোম্পানিগুলো যাতে চিটাগং পোর্টকে ম্যানেজ করতে পারে। টার্মিনাল ম্যান আমরা চিটাগং পোর্টকে কাউকে দিচ্ছি না। সোফার আমরা তাদের কাছে অ্যাসুরেন্স পেয়েছি যে তারা $3 বিলিয়ন মতো ইনভেস্ট করবে। ক্যাপিটাল মার্কেটের যে রিফর্মগুলো যারা করেছেন তারা সবাই গোষ্ঠী স্বার্থর দিকে তাকিয়েছিলেন। জোড়াতালি দিয়ে একটা ভেস্টেড গ্রুপের সাথে ইন্টারেস্টটা সার্ভ করে আপনি দিলেন, দিয়ে 3-4 দিন 2 মাস 3 মাস এটা একটা হাই চলে গেল, সবাই একটা বুঝলো যে না শেয়ার মার্কেটটা আবার ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু এই ঘুরে দাঁড়ানো যে একটা ট্র্যাপ। পরে প্রশ্নোত্তর পর্বে নানা প্রশ্নের উত্তর দেন প্রেস সচিব। ডক্টর ইউনূস এক কথার মানুষ উল্লেখ করে শফিকুল বলেন, 26 সালের জুনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যান্য তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে বেশি ম্যান্ডেট ডক্টর ইউনূস সরকারের আছে বলেও এ সময় মন্তব্য করেন তিনি। তারা একটা ব্রড একটা ম্যান্ডেট নিয়ে এসেছেন। এটা এসে আগেকার সময়ের যে ক্যাটেকার গভর্নমেন্টের ম্যান্ডেটের মতো না। 3টা কাজ, একটা হচ্ছে সংস্কার মানে রিফর্ম, নির্বাচন, আর একটা হচ্ছে বিচার। ইলেকশন নিয়েও ধোঁয়াশার কিছু নাই। কালকে স্যার বারবার বলেছেন উনি এক কথার মানুষ এবং উনি ইলেকশনটা জুন 30, 2026 মধ্যেই দিবেন। এর বাইরে একটা দিনও ওদিকে যাবে না। নির্বাচন নিয়ে সরকার কোনো বিদেশি চাপে নেই বলেও উল্লেখ করেন প্রেস সচিব। তো এটাতে সবাই অবাক হয়ে যান যারা বিদেশি। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার পক্ষে নয় জামায়াতে ইসলামী। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের মাধ্যমে জনকল্যাণকর সংসদ প্রতিষ্ঠিত হবে বলে প্রত্যাশা করেন দলটির আমির শফিকুর রহমান। এদিকে আগামী নির্বাচন সামনে রেখে জোট গঠনে তৎপর জামায়াত সহ 7টি ইসলামী দল। নেতারা জানান, প্রতিটি আসনে একক প্রার্থী ঠিক করে জোটগতভাবে কাজ শুরু নিয়ে আলোচনা চলছে। সাংগঠনিক সফরের অংশ হিসেবে রোববার মৌলভীবাজার যান জামায়াতে ইসলামের আমির। ব্রাহ্মণবাজার, দক্ষিণ বাজার ও উপজেলা পরিষদ হলরুমে কর্মী সমর্থক ও চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন ডাক্তার শফিকুর রহমান। বিভিন্ন মহলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখার দাবির মধ্যে জামায়াতের আমির বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ানোর প্রশ্নই আসে না। আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনকল্যাণকর সংসদ তৈরির প্রত্যাশার কথা জানান তিনি। বলেছেন এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন এর ভিতরে আপনি নির্বাচন দিবেন। তিনি বলেছেন যে আমি আমার কথায় শক্ত আছি এবং সেই নির্বাচন আপনারা পাবেন। তবে আমি চাচ্ছি এমন একটা নির্বাচন যেটা ইতিহাস সৃষ্টি করবে এবং যেখানে প্রত্যেকটি মানুষ ভোট দিয়ে হাসি মুখে বের হবে। কারণ আমরা বিশ্বাস করি এই সময়ের ভিতরে তিনি নির্বাচন দেবেন।
এদিকে রাজধানীর তোপখানায় বিএমএ মিলনায়তনে আগামী নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য ভাবনা শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। এতে অংশ নেন জামায়াত, হেফাজত, ইসলামী আন্দোলন সহ মোট 7টি দল ও সংগঠনের নেতারা। তারা বলেন, প্রতিটি আসনে একক প্রার্থী দিয়ে জোটগতভাবে নির্বাচনে অংশগ্রহণের উদ্যোগ বাস্তবায়ন করতে হবে। দলগুলোর ভোটের বাক্স একটা হতে হবে। এই একটা ভোটের বাক্স যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ আমি আশা করি অন্ততপক্ষে সাময়িক সফলতা আমরা পাবো। একাধিক বাক্স নিয়ে গেলে কিন্তু গালির অভাব হবে না, শুধু গালি না, ধিক্কার দিবে, মারতেও চাবে পাবে এবার যে অবস্থা। আর একটা বাক্স নিয়ে গেলে দেখবেন ওলামা একটার মধ্যে আস্থা পাবে। যারা ইসলামী শক্তি ঐক্য হোক এটা চায় না, তাদের কিন্তু গাত্রদাহ শুরু হয়ে গেছে। জাতীয় ওলামায়ে কেরাম এবং ইসলামপন্থী দেশপ্রেমিক জনতার প্রতিফলনকে আমরা যদি ধারণ করি, ইনশাআল্লাহ এই বছর এদেশের জনগণের প্রত্যাশা পূরণ হয়ে ইসলামী একটা কল্যাণমূলক রাষ্ট্রের দিকে আমরা ধাবিত হতে পারবো। এ সময় নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে প্রশাসনে থাকা আওয়ামী লীগের দোসরদের সরিয়ে দেওয়ার আহ্বান জানান ইসলামী দলগুলোর নেতারা। যারা বিগত দিনে দেশকে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। কোনো দল নয়, অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারে 2 ছাত্র উপদেষ্টা আছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। চট্টগ্রামে 3 দিনের সফরের প্রথম দিনের পথসভায় তিনি একথা বলেন। 3 দিনের সফরে চট্টগ্রামের 8 উপজেলায় পথসভা করবেন হাসনাত আব্দুল্লাহ। নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় নাগরিক পার্টির মৌলিক সংস্কার ও রূপরেখা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে চট্টগ্রামে 3 দিনের সফরে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ সহ বেশ কয়েকজন নেতাকর্মী। হাত নেড়ে তিনি অভিবাদন জানিয়ে জানান দেন দলের নানা প্রস্তুতি। রোববার সকালে চট্টগ্রামে প্রথম দিন পথসভা করেন কর্ণফুলী উপজেলায়। এ সময় লিফলেট বিতরণ করেন। শেখ হাসিনার রাষ্ট্রের যে কাঠামো, এটাকে ভেঙে তোরমার করতে হবে, আর নাইলে যে কেউ রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হয়ে আমাদেরকে আবার শোষণ করবে। সংস্কার এবং বিচার, এই দুইটা নিশ্চিত করার লক্ষ্যে আমরা একদম প্রত্যন্ত অঞ্চলে গিয়ে এনসিপির পদচারণা প্রমাণ করতে চাই। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের 2 ছাত্র উপদেষ্টার প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ জানান, রাজনৈতিক দল নয়, গণ অভ্যুত্থানের প্রতীক হিসাবে কাজ করছেন তারা। এনসিপির প্রতিনিধি হিসাবে তারা এই সরকারে নেই, বরং হচ্ছে এই গণ অভ্যুত্থানের সবার প্রতিনিধি হিসেবে তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিত্ব করছে। এদিকে সুচিকিৎসার কথা উল্লেখ করে এনসিপি নেতা ডাক্তার তাসনিম জারা বলেন, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেয় তাদের দলের মূল লক্ষ্য। অর্থের অভাবে যাতে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সুশিক্ষায় সবাই শিক্ষিত হয়। 3 দিনের সফরে অর্ধশতাধিক গাড়ি বহর নিয়ে চন্দনাইশ, পটিয়া, কর্ণফুলী, আনোয়ারা সহ 8টি উপজেলায় পথসভা করার কথা রয়েছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম ধাপের আলোচনায় অনেক বিষয়ে ঐক্যমত্য তৈরি হয়েছে, তবে যেসব বিষয়ে ঐক্য হবে না সেগুলো জনসম্মুখে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে কমিশনের সঙ্গে সুশীল সমাজের আলোচনায় একথা বলেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি সামগ্রিক সংস্কার কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে বলে মন্তব্য করেন বক্তারা। সংবিধান সংস্কার, নির্বাচন ব্যবস্থা সংস্কার সহ 5 সংস্কার কমিশন নিয়ে ঐকমত্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম ধাপে বৈঠক শেষে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। রোববার সকালে কৃষিবিদ ইনস্টিটিউশনে আলোচনায় অংশ নেন শিক্ষক, বুদ্ধিজীবী, সমাজকর্মী সহ বিশিষ্টজনরা। এ সময় স্বৈরতন্ত্র সমূলে উৎপাটনের মতামত তুলে ধরেন বক্তারা। বলেন, 9 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, যার নেতিবাচক প্রভাব পড়েছে সংস্কার কার্যক্রমেও। আইনের শাসনের যে পরিস্থিতি, ডিউ প্রসেস ফলো না করার যে পরিস্থিতি, এই জিনিসগুলো আসলে পুরো ঐকমত্য প্রক্রিয়া এবং সংস্কার প্রক্রিয়ার উপর একটি প্রবল নেতিবাচক প্রভাব রাখছে। রাজনৈতিক দলগুলি আসলে কি অবস্থান নেবেন সেটা পরিষ্কারভাবে তাদের প্লেসে থাকতে হবে। তারা যে নির্বাচন চাচ্ছেন সেই নির্বাচনে পরিষ্কারভাবে তাদেরকে ঘোষণা দিতে হবে যে নারী বিষয়ে
তারা কি অবস্থান নেবেন। সূচনা বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় ঐকমত্য তৈরিতে বিস্তারিত আলোচনা করবে কমিশন। যেসব বিষয়ে ঐকমত্য সৃষ্টি করা যাবে না সেসব বিষয় জনসম্মুখে প্রকাশ করা হবে বলেও জানান তিনি। এক জায়গায় সকলেই একমত হচ্ছেন যে ক্ষমতার যে এককেন্দ্রীকরণ সেটাকে বন্ধ করার চেষ্টা করতে হবে, কিন্তু প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যেই সম্ভব হবে কিনা সেটা নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে, রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে এক ধরনের ঐকমত্য প্রতিষ্ঠিত হবে। এর বাইরে যেগুলো থাকবে আমরা সেটা জনগণকে অবহিত করব। সংস্কার কার্যক্রমে ঐকমত্য গঠনের লক্ষ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত 15 ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে 33টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে কমিশন। সিদ্ধান্ত গ্রহণের হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর শাহবাগে দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলা ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করছে জুলাই ঐক্য। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শফিকুজ্জামান রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে। রুখে দিতে জুলাই ঐক্যের ডাকার সমাবেশ কিন্তু বিকেল 3:30 থেকেই শুরু হয়েছে রাজধানীর শাহবাগের জাদুঘরের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই জাদুঘরের সামনে যে সড়কটি, সেই সড়কটি কিন্তু জুলাই ঐক্যের যে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। এই জায়গাটি পুরোপুরি এই মুহূর্তে জনস্রোতে বলা চলে। এবং আমরা যেটা দেখছি যে এই জুলাই যে ঐক্য প্ল্যাটফর্মটি মূলত এই জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণ করা প্রায় 80টি সংগঠন নিয়ে তৈরি হয়েছে। তারা মূলত আজকে যেই ঐক্যের ডাক দিয়েছেন, এই ঐক্য মূলত দীর্ঘ 9 মাস গণ অভ্যুত্থানের পর নানা কারণে, নানা ঘটনার পরিপ্রেক্ষিতে যেরকম অনৈক্যের সৃষ্টি সামনে দেখা দিয়েছিল, সেখান থেকে বেরিয়ে এসে জুলাইকে ধারণ করে জুলাইয়ের স্পিরিটকে সম্মুখ সারিতে রাখার জন্যই মূলত তাদের এই আজকের সমাবেশ। এবং সেই সমাবেশ আমরা দেখছি যে 3:30টার পর থেকেই তাদের কার্যক্রম শুরু হয়েছে। বিভিন্ন সংগঠনের নেতারা তারা কিন্তু বক্তব্য দিচ্ছেন। তাদের বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু একটা বিষয় একদম স্পষ্টভাবে ফুটে উঠছে, সেটা হচ্ছে যে সকল দলমতের পার্থক্য থাকলেও জুলাইয়ের ক্ষেত্রে কিন্তু কোনো মত পার্থক্য নেই। জুলাই স্পিরিট ধারণ করে তারা সামনে এগিয়ে যেতে চান এবং তাদের যে ইন্টারিম গভর্নমেন্ট, এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের ফসল হিসেবে সেই গভর্নমেন্টকে যারা আসলে ব্যর্থ করতে চান এবং যারা আসলে কোনোভাবে তাদেরকে কাজ করতে দিতে বাধা সৃষ্টি করছেন, তাদের বিরুদ্ধে তারা বলছেন। এবং তারা বলছেন যে এতদিন পার হয়ে যাওয়ার পরও জুলাই এই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদেরকে তাদের অধিকার ফিরিয়ে দেওয়া হয়নি, তাদের শহীদদের মর্যাদা দেওয়া হয়নি। সেই বিষয়ে তারা বলছেন যে কোনো কালক্ষেপণ না করে জুলাই ঘোষণাপত্র দিতে হবে এবং এই রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে, গুরুত্বপূর্ণ পদে যারা বসে আছেন, তাদেরকে তারা বলছেন যে একটা পক্ষ ষড়যন্ত্র করছে, ভারতের প্রক্সি হিসেবে কাজ করছে এই অভ্যুত্থানের সরকারকে ব্যর্থ করার জন্য। তাদের চিহ্নিত করে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তারা কিন্তু এই জুলাই ঐক্যের কর্মসূচি নিয়ে রাজপথে থাকবেন, এই সেই হুঁশিয়ারি তারা দিচ্ছেন। তো সব মিলিয়ে শাহবাগ থেকে এই ছিল এই মুহূর্তে। শাহবাগ থেকে যোগ দিয়েছিলেন শফিকুজ্জামান রুবেল। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 এর খসড়া অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। তাদের দাবির প্রতি সমর্থন জানিয়েছে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। এতে অধ্যাদেশকে কালো আইন উল্লেখ করে দ্রুত তা বাতিলের দাবি জানান আন্দোলনকারীরা। দাবি না মানলে কাল থেকে সচিবালয়ের কার্যক্রম বন্ধ রাখার হুঁশিয়ারি দেন কর্মকর্তা কর্মচারীরা। এদিকে প্রয়োজন হওয়ায় আইনের সংশোধন হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কর্মচারীরা সরকারের সঙ্গে আলোচনা করতে পারে। রোববার সকালে যার যার দপ্তর ছেড়ে কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভ মিছিলে যোগ দেন। সচিবালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণের পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরের সামনে বিক্ষোভ করেন তারা। মিছিলে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশকে কালো আইন আখ্যা দিয়ে তা বাতিল করার দাবিতে নানা স্লোগান দেওয়া হয়। নানা দাবি লিখিত ব্যানার ও প্লাকার্ডও বহন করেন কর্মচারীরা। সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে সংশোধিত অধ্যাদেশের তীব্র সমালোচনা করে বাতিলের দাবি জানান আন্দোলনকারীরা। এই আইন যখন প্রবর্তিত হবে, অনেক মা বোন অধিকারের কথাটি বলতে পারবে না। চাকরির ভয়ে অনেক সৎ কর্মকর্তা তারা সরকারের পলিসি বাস্তবায়নে
কোনো ভূমিকা রাখতে পারবে না। দাবি না মানলে সোমবার থেকে আন্দোলনের পাশাপাশি সচিবালয়ের সব কার্যক্রম বন্ধ রাখার হুঁশিয়ারি দেন কর্মকর্তা কর্মচারীরা। এই আইন অবিলম্বে প্রত্যাহার করা না পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। আমরা আমাদের আন্দোলন চলমান থাকবে, ফিরবো না। এদিকে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ নির্বাচন ম্যানিপুলেট করতে সরকারি চাকরি আইন সংশোধন করেছিল। এবার প্রয়োজনেই আইন সংশোধন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, কর্মচারীরা প্রয়োজনে সরকারের সঙ্গে এ নিয়ে আলোচনা করতে পারে। ইলেকশনটা যেন ম্যানিপুলেট করতে পারে ওই জন্য একটা কিছু সংশোধন করছিল, ওই সংশোধনটাই শুধু বাদ দেওয়া হয়েছে। আগে যেরকম আইনটা ছিল ওইটাই করা হয়েছে। তারপরেও যদি তাদের কোনো রকমের থাকে তারা আলোচনা করতে পারবে। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়ায় অনুমোদন দেওয়া হয়। এতে শৃঙ্খলা ভঙ্গের অজুহাত এবং নানা কারণে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে শাস্তি ও তাদেরকে সহজেই চাকরি থেকে বরখাস্ত করার বিধান যুক্ত করা হয়েছে বলে জানান কর্মকর্তা কর্মচারীরা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জয়পুরহাট 2 আসনের সাবেক এমপি ও হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। তাদের বিরুদ্ধে কয়েকশো কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও একাধিক ব্যাংক হিসেবে সন্দেহজনক লেনদেনের তথ্যও পেয়েছে দুদক। এবার জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জয়পুরহাট 2 আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন ও তার স্ত্রীর বিরুদ্ধে আলাদা 2টি মামলা করেছে দুদক। রোববার দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম। তিনি বলেন, অনুসন্ধানে হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপনের বিরুদ্ধে 1,26 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও 28টি ব্যাংক হিসেবে 653 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের সত্যতা পেয়েছে দুদক। অপরাধলব্ধ উক্ত অবৈধ অর্থ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে ছদ্মাবরণ করার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012, দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত হয়েছে। এছাড়া স্বপনের স্ত্রী মেহবুবা আলমের বিরুদ্ধে 2,22 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য উঠে আসে দুদকের অনুসন্ধানে। জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ 2,22 লাখ টাকার বেশি সম্পদ অর্জন করায় এবং ভোগ দখলে রাখার অপরাধে মেহবুবা আলম স্বামী আবু সাইদ আল মাহমুদ স্বপন এর বিরুদ্ধে দুর্নীতি দমন আইন 2004-এর সংশ্লিষ্ট ধারায় আর একটি মামলা রুজুর সিদ্ধান্ত হয়েছে। দুদক চেয়ারম্যান এবং তার সহকারী পরিচয়ে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করছে একটি চক্র। দুদকের পক্ষ থেকে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। এদিন জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও তার পরিবারের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। প্রতিদিনই যাত্রী চাপে নাজেহাল দশা মেট্রো রেলে। কথা ছিল মেট্রো চলবে 8 বগি নিয়ে, কিন্তু উদ্বোধনের পর থেকে 6টি বগি নিয়েই চলছে নগরীর প্রথম এই উড়াল রেল। শুরু থেকে যাত্রীরা বগির সংখ্যা বাড়ানোর দাবি করলেও কর্তৃপক্ষ বলছে বৃদ্ধিতে সময় লাগবে আরও অন্তত 1 বছর। নুরুল আলম নয়ন ও মোবারক হোসেন শুভর ছবি নিয়ে মনির হোসেনের রিপোর্ট। যানজটের নগরীতে স্বস্তির বাহন হয়ে আসে মেট্রো রেল। কম সময়ে গন্তব্যে পৌঁছানো, নির্ধারিত সময়ে ট্রেন, প্রযুক্তি নির্ভর সুবিধা, সব মিলিয়ে দেশের জন্য এক নতুন যোগাযোগ মাধ্যম। কিন্তু সেই সম্ভাবনা নিত্যদিন হোঁচট খাচ্ছে বাস্তবতার দেয়ালে। তীব্র যানজট আর অসহ্য হর্নের তিক্ততা ভেঙে স্বস্তি এবং গতির বার্তা হয়ে এসেছে এই মেট্রো রেল। এই স্বপ্ন যাত্রায় ব্যস্ত নগরীতে ছুটে চলা মানুষের ভোগান্তি কমলেও এখনো রয়ে গেছে বাস্তবতার কাঁটা। অল্প সময়ে গন্তব্যে পৌঁছাতে দীর্ঘ লাইন আর দম বন্ধ হওয়া ভিড়ে লড়তে হচ্ছে প্রতিনিয়ত।
সবগুলো কাউন্টারে দীর্ঘ লাইন, ট্রেনের জন্য অপেক্ষা, সবশেষে গাদাগাদি করে যাত্রা। এসবই এখন মেট্রো রেলের নিয়মিত চিত্র। দিনকে দিন যাত্রী চাপ বাড়লেও বাড়েনি মেট্রোর কোচ সংখ্যা। উদ্বোধনের সময় 6টি বগি নিয়ে যাত্রা করে মেট্রো। তবে কথা ছিল মেট্রো ছুটবে 8 বগি নিয়ে, কিন্তু 6 বগিতেই আটকে আছে সাধের এই যান। যাত্রীদের দাবি, ট্রেন কিংবা কোচ সংখ্যা বাড়ালে আরও স্বস্তিতে যাতায়াত করতে পারবেন তারা। পাশাপাশি নানা কারণে মাঝে মাঝেই ট্রেন বিকলের যে ঘটনাগুলো ঘটছে তাও দূর করতে কার্যকর ব্যবস্থা চান যাত্রীরা। অনেক সময় মানুষের নামতে পারে না, অনেক সময় উঠতে পারে না। বগি সংখ্যা যদি একটু বাড়ানো হতো তাহলে ভিড়টাও কমে যেত। ভোগান্তি কমাতে কি চিন্তা রয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষের? আদৌ কি বাড়বে কোচ কিংবা ট্রেনের সংখ্যা? আমরা 8টা কোচ করব। এটা করার জন্য যে একটা ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল ফিজিবিলিটি লাগবে, একটা ইঞ্জিনিয়ারিং ডিজাইনও চেঞ্জ করতে হবে, কিছু সিগন্যালিং জিনিস চেঞ্জ করতে হবে, তারপর কনস্ট্রাকশনে কিছু লাগবে। এটা 1 থেকে 1.5 বছর লাগবে। ইট ইজ নট দ্যাট ইজি, স্ট্রেট ফরওয়ার্ড কিছু না। বর্তমান ব্যবস্থাপনা পরিচালক অবশ্য বলছেন, উদ্বোধনের আগেই বলা হয়েছিল 2টি কোচ বাড়ানো হবে 2030 সালের পর। কিন্তু বর্তমানে যাত্রী চাপের কারণে যত দ্রুত সম্ভব বগি বৃদ্ধিতে কাজ করবেন তারা। ওই সময় কোনো কস্ট বা কি লেভেলের সিগনিফিকেন্ট কি দরকার আমার ওই জিনিস আর আউটলাইন করা হয় নাই। ডিজাইন করতে হবে ওইটা পর্যন্ত লেখা ছিল, তো ডিজাইন করতে কত সময় লাগবে, কত দিন লাগবে, কি কাজ, ওই লেভেলের ডিটেলস ছিল না তখন। 2022 সালের 28 ডিসেম্বর উদ্বোধন করা হয় মেট্রো রেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ। পরের বছরের 4 নভেম্বর উদ্বোধন করা হয় আগারগাঁও থেকে মতিঝিল অংশ। আর মতিঝিল থেকে কমলাপুর অংশের কাজ এখনও চলমান রয়েছে। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। অবাধ্য সন্তানকে বাধ্য করা, চাকুরিতে পদোন্নতি অথবা সহজে ভিসা পাইয়ে দেয়া সহ অসাধ্য সাধনের প্রলোভনে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। বিশ্বাস করে সর্বশান্ত হয়েছেন অনেকে। এমনই এক চক্র তান্ত্রিক জৈনপুরী ও জিনের বাদশা। প্রতারণার অভিযোগে চক্রটির 3 সদস্যকে গ্রেফতার করেছে পিবিআই। শাস্ত্রিক এবং জিন সাধন বিদ্যায় অভিজ্ঞ স্বামী স্ত্রীর পরকীয়া সমাধান, অবাধ্য সন্তানকে বাধ্য করা কিংবা চাকুরিতে পদোন্নতি বা বিদেশ যেতে বাধা, সব সমস্যার সমাধান করেন অভিজ্ঞ জৈনপুরী মা ফাতেমা। আপনারা যারা স্ত্রী সন্তানকে দেশে রেখে বিদেশে হাড় ভাঙা প্রথমে জিন বাধ্য করে তার মাধ্যমে গ্যারান্টি সহ সমাধানের আশ্বাস দিয়ে বিশ্বাস অর্জন করা হয় ভুক্তভোগীর। বিদেশ যাত্রার বাধা থেকে মুক্তি। গ্রেফতার চক্রের বিষয়ে রোববার এক সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, প্রথমে ভুক্তভোগী রহিমা সৌদি প্রবাসী স্বামীর জন্য কফিলকে টাকা দিয়েও ভিসা পায় না। পরে বিজ্ঞাপন দেখে শরণাপন্ন হন জিনের বাদশার। এরপর ফাঁদে ফেলে তার কাছ থেকে 10 লক্ষ টাকার বেশি হাতিয়ে নিয়েছে চক্রটি। প্রথম 10,000, 20,000, 30,000 এইভাবে নিয়েছে। এরপর আজকে ছাগল কিনতে হইব, আজকে গরু কিনতে হইব, এইভাবে টাকা নিয়েছে। এমন বাজে ওরা নিজেকে উপস্থাপন করছে যে এটা কাউকে যদি বলে তাহলে তো আপনার কাজটা হবে না। ভোলার বোরহানুদ্দিন থেকে গ্রেফতার করা হয় চক্রের 3 সদস্যকে। উদ্ধার করা হয় 4টি মোবাইল, বিজ্ঞাপনের ছবি, ভিডিও সহ প্রতারণায় ব্যবহৃত নানা সরঞ্জাম। ভোলার বোরহানুদ্দিন থেকে তার এই চক্রের 3 জনকে আমরা গ্রেফতার করেছি। মানুষকে বিশ্বাসযোগ্য করার জন্য জৈনপুরী মা ফাতেমা, এটা একটা নারী চরিত্র, কাল্পনিক। আসলে এই চক্রের ভিতরে কোনো নারী নাই। এরা মেয়েদের ভয়েস, মোবাইলে ভয়েস সেটআপ দিয়ে, মেয়েদের কণ্ঠ ভয়েস সেটআপ দিয়ে তারা নারী কণ্ঠে, এবং ওরা পুরুষ কথা বলে কিন্তু নারী কণ্ঠ, অপরপক্ষ নারী কণ্ঠ শুনতে পায়। 2019 থেকে শুরু করে এ পর্যন্ত চক্রটি হাতিয়ে নিয়েছে কয়েক কোটি টাকা। সন্তানকে বাধ্য করা। সাখাওয়াত হোসেন শাহ, সময় সংবাদ, ঢাকা। আবারও সীমান্ত দিয়ে পুশিং করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। শনিবার গভীর রাতে সিলেট, মৌলভীবাজার ও মেহেরপুরের বিভিন্ন সীমান্ত দিয়ে 172 জনকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ। তাদের পরিচয় শনাক্তে কাজ করছে বিজিবি। সীমান্তে থামছে না পুশিং। প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত দিয়ে ভারত থেকে জোরপূর্বক বাংলাদেশে নারী, পুরুষ ও শিশুদের পাঠাচ্ছে বিএসএফ। শনিবার গভীর রাত থেকে রোববার সকাল পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন সীমান্ত দিয়ে 153 জনকে জোর করে দেশে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। খবর পেয়ে তাদের আটক করে বিজিবি। এদের মধ্যে সিলেটের বিয়ানীবাজার উপজেলার 9 গ্রাম সীমান্ত দিয়ে 32 জন, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে 42 জন এবং শাহবাজপুর সীমান্ত দিয়ে 79 জনকে বাংলাদেশে পাঠানো হয়।
এদিকে ভোরে মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে ১৯ জনকে পুশিন করেছে বিএসএফ। এদের মধ্যে ৫ জন পুরুষ, ৫ জন নারী এবং ৯ জন শিশু। জাতীয় পরিচয়পত্র না থাকায় বাংলাদেশি কিনা তা নিশ্চিত হওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। বিআরটিসি বাস কাউন্টারে অবস্থান করার সময় আমরা গোপন সংবাদে জানতে পেরে এদেরকে আটক করে থানায় নিয়ে আসি। আটক ব্যক্তিদের বেশিরভাগ ভারতে কাজের জন্য গিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিল সরকার। গতবারের চেয়ে ১৫০ টাকা বাড়িয়ে ঢাকায় গরুর চামড়ার সর্বনিম্ন মূল্য ১৩৫০ টাকা আর ঢাকার বাইরে ১১৫০ টাকা করা হয়েছে। সংরক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, 10 দিন পর্যন্ত বাইরে থেকে কাঁচা চামড়া রাজধানীতে ঢুকতে দেওয়া হবে না। এদিকে চামড়া রফতানি সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহারের সিদ্ধান্তের কথাও জানান উপদেষ্টা। অন্যান্য বছরের মতো এবারও ঈদুল আজহার সামনে রেখে কোরবানির পশুর কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে বাণিজ্য মন্ত্রণালয়। রোববার বিকেলে সচিবালয়ে কোরবানির পশুর চামড়ার মূল্য ঘোষণা করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এবার প্রতি বর্গফুট গরুর চামড়ায় গত বছরের চেয়ে ৫ টাকা বাড়িয়ে ঢাকা ও ঢাকার বাইরের চামড়ার দাম চূড়ান্ত করা হয়েছে। খাসি ও বকরির কাঁচা চামড়ার দামও গতবারের তুলনায় ২ টাকা বাড়িয়ে চূড়ান্ত করা হয়। তবে গতবারের তুলনায় ১৫০ টাকা বাড়িয়ে গরুর ছোট চামড়ার সর্বনিম্ন দাম চূড়ান্ত করা হয়েছে। ঢাকায় ১৩৫০ টাকা এবং ঢাকার বাইরে ১১৫০ টাকা। পূর্ণ একটা চামড়ার দাম মিনিমাম ১৩৫০ টাকা ঢাকার ভিতরে এবং ১১৫০ টাকা ঢাকার বাইরে, এবং এটা আমরা লবণযুক্ত চামড়ার ক্ষেত্রেই কথাটা বলছি। কাঁচা চামড়া সংরক্ষণকে এবছর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, কোরবানির পর 10 দিন পর্যন্ত ঢাকার বাইরে থেকে কাঁচা চামড়া রাজধানীতে প্রবেশ করতে পারবে না। এদিকে কাঁচা চামড়া রপ্তানি সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহারের সিদ্ধান্তের কথাও জানান তিনি। চাহিদা তৈরি করার ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক বাজারে কাঁচা চামড়া অথবা ওয়েট ব্লু চামড়া সাময়িকভাবে, যেটা বাংলাদেশ থেকে রপ্তানি নিষিদ্ধ তালিকায় ছিল, এই নিষিদ্ধ তালিকা থেকে আমরা তুলে দিচ্ছি, সো দ্যাট ইন্টারন্যাশনাল মার্কেটে সরাসরি, যদি স্থানীয় বাজারে এই মূল্য পাওয়া না যায়, যদি চেষ্টা করেন যেন আন্তর্জাতিক বাজারে সরাসরি বিক্রি করে দিতে পারেন। নষ্ট হওয়ার হাত থেকে কাঁচা চামড়া রক্ষায় এবার মাদ্রাসা ও এতিমখানায় ৩০,০০০ টন লবণ বিনামূল্যে সরবরাহ করা হবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। ৩০,০০০ টন লবণ আমরা সারা দেশে বিনামূল্যে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জমে উঠেছে কোরবানির পশু বেচাকেনা। এই মুহূর্তে নওগাঁর চকগড়ি হাটে আছেন রিপোর্টার এমআর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। এই ভাই গরুটা এখানে নিয়ে আসো তো ভাই, একটু এখানে নিয়ে আসো। একটা দরদামের অপেক্ষায় রয়েছেন এবং জেলায় এবার যে পরিমাণ গরু লালন পালন করা হয়েছে খামারি পর্যায়ে এবং তৃণমূল পর্যায়ে, যারা 2টা-5টা করে এই খামারি এবং তৃণমূল খামারিদের সমন্বয়ে কিন্তু এই হাটগুলোতে এই মুহূর্তে তারা গরুগুলো নিয়ে আসছেন এবং গরুর যে দরদাম আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি, দূরের ব্যাপারীর উপস্থিতি খুবই কম। ফলে 100 কেজি বা 110 কেজি ওজনের একটি গরু এখানে এই মুহূর্তে যে দর হাঁটছেন 80 থেকে 85,000 বা 90,000 টাকা। খামারি পর্যায়ে যারা খামারি তারা বলছেন যে দর এই মুহূর্তে কাঙ্ক্ষিত মিলছে না, অনেকটাই দূরের ব্যাপারীর উপস্থিতি কম। স্থানীয় যে চাহিদা রয়েছে, চাহিদার আনুপাতিক হারে প্রত্যাশিত দরের জায়গাটা কিন্তু এই মুহূর্তে তারা পাচ্ছেন না। তবে যেহেতু আরো কিছুদিন সময় রয়েছে, এই সময়ের মধ্যে কিন্তু একটা ভালো দরের আশা এই মুহূর্তে এখানকার যারা খামারি তারা প্রত্যাশায় অপেক্ষা করছেন। তবে সব মিলে কিন্তু জেলায় এই মুহূর্তে আমরা দেখছিলাম এবার জেলার প্রায় 5 লাখ পশু কিন্তু কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে এবং জেলা প্রাণী সম্পদ বলছে বিগত বছর চেয়ে প্রায় 1 লাখ অতিরিক্ত পশু এবার কিন্তু এই প্রান্তিক পর্যায়ে লালন পালন করা হয়েছে এবং এই পশুর যে স্থানীয় চাহিদা রয়েছে 3,50,000-এর মতো, বাকি প্রায় 5 লাখ পশুই কিন্তু দূরের ব্যাপারীর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে ছড়ানোর কথা বলা হয়েছে এবং দিন যত গড়াচ্ছে হাটগুলোতে কিন্তু ব্যাপারীদের একটা প্রত্যাশার যে পারদ রয়েছে সেটা নিয়ে কিন্তু হাটগুলোতে আসছে। তবে গত 2 দিন ধরে কিন্তু কিছুটা বৈরী আবহাওয়ার কারণে এক ধরনের কেনাবেচা
ছন্দপতন আমরা লক্ষ্য করছিলাম। খামারিরা বলছেন হঠাৎ এরকম একটি ঈদের আগে আবহাওয়া দুর্যোগপূর্ণ হওয়ার কারণে দূরের ব্যাপারীর উপস্থিতি কমছে, গরুগুলো তারা তুলছেন, সেই গরুগুলোর প্রত্যাশিত দর কিন্তু এই মুহূর্তে তারা পাচ্ছেন না। এবং এবছর কিন্তু খামার পর্যায়ে গরু লালন পালন করতে খরচের খাত অনেকটাই বেড়েছে এবং একটা ন্যূনতম প্রত্যাশিত দর কিন্তু তারা আশা করছেন, কারণ এই দরের জায়গাটাই এই অঞ্চলে আসলে গরু লালন পালনের যে পরিবেশ এই কারণে কিন্তু ব্যাপক বেড়েছে। এবং জেলা প্রাণী সম্পদ বলছে প্রায় বাজার ব্যবস্থাপনার যে সার্বিক বাজার ধরা হয়েছে প্রায় 12,000 কোটি টাকা কিন্তু এই শুধুমাত্র বরেন্দ্র অঞ্চলে থেকে গরু বেঁচে কেনার একটা প্রত্যাশা এখানে প্রাণী সম্পদ অফিস থেকে জানানো হয়েছে। সব মিলে কিন্তু গরু কেনা বেচার যেহেতু আরো দিন রয়েছে, এই দিনগুলোর মধ্যে আরো বেশি জমজমাট একটা কারবার খামারি এবং স্থানীয় যারা ব্যাপারী রয়েছেন তারা প্রত্যাশা করছেন। এই ছিল সার্বিক নওগাঁর গরু বেচা কেনার খবর আমার কাছে। গরুর হাটের খবর জানছিলাম নওগাঁ থেকে। মোবাইলে আন্তর্জাতিক কলের পর এবার SMS আদান প্রদানেও সুযোগ চায় আন্তর্জাতিক গেটওয়ে অপারেটররা। তাদের দাবি, এই সুযোগে তারা বছরে 200 কোটি টাকা রাজস্ব পাবে, যা মোবাইল অপারেটরদের দেয়া রাজস্বের চেয়ে 8 গুণ বেশি। এ অবস্থায় নতুন টেলিকম আইনে IGW লাইসেন্স বাতিল না করে বরং SMS আদান প্রদানের সুযোগ দেওয়ার দাবি সেবাদাতাদের। বিদেশ থেকে মোবাইলে কেউ যখন দেশে কল করেন তখন প্রথম কলটি রিসিভ করে ইন্টারন্যাশনাল গেটওয়ে বা IGW অপারেটর। এরপর কলটি ICX অপারেটর হয়ে নির্দিষ্ট মোবাইল অপারেটরের নেটওয়ার্কের মাধ্যমে সংশ্লিষ্ট গ্রাহকের কাছে পৌঁছায়। অবৈধ VoIPর মাধ্যমে আন্তর্জাতিক কল আদান প্রদান এবং রাজস্ব ফাঁকি বন্ধে 2008 সালে IGW লাইসেন্স দেয় BTRC। শুরুতে বিদেশ থেকে প্রতিদিন প্রায় 10 কোটি মিনিট ফোন কল আসতো, তবে হোয়াটসঅ্যাপ, ভাইবার ও মেসেঞ্জারের দাপটে কল নেমেছে 1 কোটি মিনিটে। তারপর আমরা বছরে 500 কোটি টাকা রেভিনিউ শেয়ার করছি। রাজধানীর রাওয়া ক্লাবে এক কর্মশালায় জানানো হয়, হোয়াটসঅ্যাপ, ফেসবুক সহ বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইট থেকে মাসে 3 কোটির বেশি আন্তর্জাতিক ইনকামিং A2P SMS আসছে মোবাইল অপারেটরদের মাধ্যমে। প্রতি SMS 8 সেন্ট হিসেবে প্রতি মাসে আয় হয় $24 লাখ, যেখান থেকে মোবাইল অপারেটররা রাজস্ব দেয় মাত্র $1,56,000। ইন্টারন্যাশনাল SMS A2P যে সার্ভিসটা আমরা চালু করলে এখানে বছরে প্রায় 200 কোটি টাকা আমরা সরকারকে এখান থেকে রেভিনিউ শেয়ার করতে পারবো। আন্তর্জাতিক কল এবং SMS খাতের এই অবস্থায় টেলিকম সংস্কার আইনে IGW লাইসেন্স তুলে দেওয়ার প্রস্তাব করেছে নিয়ন্ত্রক সংস্থা, জানিয়ে আপত্তি তুলেছে অপারেটররা। এটা হলে এই যে অসংখ্য আমাদের যে দেশি কোম্পানিগুলো আছে, আমরা দেশি কোম্পানিগুলো বাজার থেকে ছিটকে পড়বো এবং আমাদের যে মানুষজন আমরা কাজ করছি, আমাদের এই কর্মসংস্থান নষ্ট হবে। বর্তমানে 29টি অপারেটর কার্যক্রম পরিচালনা করছে। এ পর্যন্ত সরকারকে প্রায় 10,000 কোটি টাকার রাজস্ব দিয়েছে IGW অপারেটররা। তারা কত প্রাইসে এই সার্ভিসগুলো দিবে? শুভ খান, সময় সংবাদ, ঢাকা। খেলার খবর, 3 ম্যাচের T20 সিরিজে অংশ নিতে দুবাই থেকে পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ জাতীয় দলের প্রথম বহর। প্রথম ধাপে 4 ক্রিকেটার সহ লাহোরে গেছেন 10 জন, বাকিরা যাবেন সোমবার। এই ছবিটা যতটা স্বস্তির বাংলাদেশের জন্য, তার চাইতেও ঢের বেশি পিসিবির। ভারত পাকিস্তান যুদ্ধ শেষ, কিন্তু চলমান হ্যাপেনিং সংকটের মধ্যেই প্রথম আন্তর্জাতিক দল হিসেবে দেশটিতে পা রাখল টাইগাররা। বাংলাদেশ দলের প্রথম বহর লাহোরে যখন পৌঁছালো তখনও রাতের নীরবতা ভাঙেনি, তবু সব আলোই টাইগারদের দিকে। প্রথম ধাপে এসেছেন 4 ক্রিকেটার, হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন আর তানজিম হাসান সাকিব। ম্যানেজার নাফিজ ইকবাল সহ 10 জনের বহরে বাকি 6 জন সাপোর্টিং স্টাফ। ক্রিকেটার সহ কোচিং স্টাফের বাকি সদস্যরা পৌঁছাবেন আগামীকাল। বিসিবি অবশ্য আগেই জানিয়েছিল এই সফর নিয়ে কাউকেই জোর করা হবে না, যে কারণে নাম সরিয়ে নিয়েছিলেন পেসার নাহিদ রানা। নেই স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান ক্যালি ও ফিল্ডিং কোচ জেমস পেমেন্টো। নাহিদের স্থলে সুযোগ পাওয়া মেহেদী হাসান মিরাজ বর্তমানে PSL খেলতে পাকিস্তানে অবস্থান করছেন। একই দলে আগে থেকেই আছেন লেগি রিশাদও, আর ট্রেনার ইফতেখার ইফতি যোগ দিয়েছেন দলের সঙ্গে। কাল থেকে শুরু হওয়ার কথা টাইগারদের মাঠের প্রস্তুতি, অবশ্য সেখানে পুরো দলকে পাওয়া যাবে না। IPL শেষ মুস্তাফিজুর রহমানের, ভারত থেকে তিনি ধরবেন পাকিস্তানের বিমান। 2026 বিশ্বকাপের প্রস্তুতি আর আমিরাতের ব্যর্থতা ভুলতে এই সিরিজ ভীষণ গুরুত্বপূর্ণ টাইগারদের কাছে। যে লড়াইয়ে 28 মে প্রথম T20, এরপর 30 মে আর 1 জুন সিরিজের বাকি 2 ম্যাচ লাহোরের একই ভেন্যুতে।
মাহবুব রিমন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রধান উপদেষ্টার সঙ্গে অন্য দলগুলোর বৈঠক কিছুক্ষণ পর। শুধু নির্বাচন দেওয়ার জন্য দায়িত্ব নেননি ডক্টর ইউনূস, আছে অনেক ম্যান্ডেট, বললেন প্রেস সচিব। বিএনপি আন্দোলন শুরু করলে সরকার ক্ষমতায় টিকতে পারবে না, হুঁশিয়ারি বিএনপি নেতাদের। অন্তর্বর্তী সরকারের দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার পক্ষে নয় জামায়াত। এবং কোনো দল নয়, গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারের 2 ছাত্র উপদেষ্টা। চট্টগ্রামে পথসভায় হাসনাত। জুলাইয়ের শক্তিকে নিয়ে সব ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।